এই সেল রেফারেন্স দিতে হবে। যেমন আমি প্রথমটাই দিয়েছি, প্রথম রেট আসছে আমার কত, রেট আমি সরাসরি মানে 12% লিখবো না, আমি এখানে দুইটা রেট আছে, রেটের দুইটা, একটা হলো যে আমার ইয়ারলি 12%, তাকে আমাকে এটা প্রতি কোয়ার্টারলি দিলে বছরে 4 বার দিতে হয়। তাহলে আমি 12%-কে 4টা ভাগ করবো, এই জন্য এখানে আমার সেল রেফারেন্স এসে আমি এই যে 12%, এটা এখানে এই যে রেটের মধ্যে এটা লিখেছি, আমি এভাবে লিখছি, দেখো এটাকে ওই, আর যেমন সেলটা কত, B6, হ্যাঁ, B6, এটা আমি যদি এটা একটু মানে ইয়ে করে দেখাই, সরি, দেখো এটা যদি আমি একটু ওই এলাবোরেট করে দেখাই, তাহলে দেখো PMT B6 ডিভাইডেড বাই B5, হ্যাঁ। এখন B6টা কি, দেখো বিটা হলো আমাদের এই যে রেট 12%। 12%, সেল রেফারেন্স আছে, সেল রেফারেন্স হলো B6, হ্যাঁ। এখন যে এগুলো ফিক্সড করা থাকবে, এটা ফিক্সড, এই ফিক্সড করার জন্য আমি প্রত্যেকটা সামনে, হ্যাঁ, ডলার সাইন দিব। আর যদি ফিক্স এই ডলার সাইন না দিই তাহলে এটা ভেরিয়েবল হয়ে যাবে, এটা পরবর্তী রো এর ভ্যালুটা নিবে। আর এটা ফিক্সড করে দিলে ওই একই রো এর ভ্যালু বারবার নিবে আর কি। তো আমি এটাকে এই যে B6 মানে $B$6 ডিভাইডেড বাই বছরে আমি 4 বার দেই, সেই যে এটা হলো বি $B, $5। $5, হ্যাঁ। এটা হলো ফার্স্ট আমার ইন্টারেস্ট রেট। তারপরে ইন্টারেস্টের পরে আছে আমার পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড, এই যে এইটা। তো নাম্বার অফ পিরিয়ডটা আমরা আমাদের 10 বছর, তাই না, 10 বছর, সেই 10 বছর কি মানে B4, তাই না, এই জন্য $B$4 ইন্টু আমাকে বছরে 4 বার দিতে হয়, এই B5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেছি, ঠিক জি আছে। স্যার। জি স্যার। এটা হলো $B$5, কমা, তারপরের পোর্শনটা হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুটা হলো আমাদের এটা, এই যে B3, আমরা B3 লিখছি, তবে $B$3 লিখছি। আর পরের যে 0 and 0, এই দুটো হলো ওই সূত্রের মধ্যে আসছে আমাদের, একটা হলো ফিউচার ভ্যালু আর একটা হলো টাইম। তুমি যদি ফাংশনটাকে যদি এখানে অন করো, মানে দেখো এখানে সেটাই আছে, এই যে ফিউচার ভ্যালু 0, টাইম 0, তাহলে আমার রেজাল্ট আসে এটা 43,262, যেটা আমরা পেয়েছি, এই যে 43,262। এটা তোমাকে মোট 40টা কিস্তিতে এই টাকাটা দিতে হবে, যে ইউ আর টু পে ওভার দ্য নেক্সট 40 পেমেন্ট দিস ইকুয়াল অ্যামাউন্ট, প্রতি কিস্তিতে এই পরিমাণ টাকা দিবে। তো এই জন্য তুমি কি করলে, আমি ধরো এই পরেরটাকে, এই পরের ফিগার গুলিকে এই জাস্ট এটা ধরে আমি ড্র্যাগ করলে, ফিল করে একদম 40 পর্যন্ত গেলে এই এই মানটাই আসে, হ্যাঁ। যেমন ধরো আমি এখন ক্লোজ করে দিলাম এগুলো, পরেরগুলো ডিলিট করে দিই, হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পরও আমি শুধু উপরেটা মানে ফিল করব, ফিল করলে এই ফিগার আসবে। যেমন আমি ডিলিট করলাম, করে এই যে প্রথম যেটা আছে এটাকে আমি দেখো ফিল করছি, হ্যাঁ, এটাকে নিচের দিকে নিয়ে যাই একদম 40 পর্যন্ত, ওই একই ফিগার আসছে, অর্থাৎ আমার 40টা কিস্তি দিতে হবে, এই যে 43,262 করে। আমি 43,262 করে দিলে দেখো আমার মোট কত টাকা দেওয়া লাগে, মানে 40 কিস্তিতে আমাকে দিতে হচ্ছে, আমরা যদি একটু হিসাব করি, ক্যালকুলেটারে দেখি, দেখো যে 43,200, 17,30,480 টাকা। হয়তো ইন্টু 40, 17 লক্ষ, তাই এই যে তুমি লোন নিলে 10 লাখ টাকা, এই যে তোমার লোন হলো 10 লাখ টাকা, তুমি দিচ্ছ টোটাল 17, তাহলে 17 7 লক্ষ, লক্ষ 7,30,480 টাকা হলো 30,080 তোমার টাকা। ইন্টারেস্ট। এখন এই পার্টটা বুঝে গিয়ে এটা দিয়ে তুমি একদম ফিল, এটা মানে তুমি এই মানটা বের করবা, প্রথমে প্রথম সেলের মানটা বের করবে ফার্স্ট ইয়ারেরটা, আর পরের গুলো জাস্ট টান দিলেই এটা ফিল হয়ে যাবে। সেকেন্ড থার্ড কলামে আমরা বের করছি কি, দেখো IPMT, এটার নাম কি, আইপিএমটি মানে এই যে 43,262 টাকা তুমি দিচ্ছ, এর ভিতরে দুইটা পার্ট আছে, একটা হলো ইন্টারেস্ট পোর্শন আর একটা হলো প্রিন্সিপাল পোর্শন। এই আইপিএমটি
এটা দ্বারা আমরা ইন্টারেস্ট পোর্শনটা বের করি। এটা দ্বারা আমরা বের করি কি ইন্টারেস্ট পোর্শন, অর্থাৎ আমার ইন্টারেস্ট কত। তো ইন্টারেস্ট কত এটা বের করলো আমাদের একটা, যে আমরা সেই ফর্মুলা যদি যাই, দেখো এখানে তুমি আইপিএমটি ইন্টু যে বি সিক্স মানে হলো আমাদের এই যে আমাদের রেট, যেটা কেমন, এটা ইয়ারলি রেট। এটাকে আবার আমরা ভাগ করেছি বছরে কয়বার দেই, 4, মানে বি5 দিয়ে, এই যে বি5 ডলার সাইন দিতেও সেটি ফিক্স থাকবে। তারপরে পরেরটা যেটা, এটা হলো কি আমার কত নাম্বার পেমেন্ট। এই পেমেন্ট আসছে দেখো এখান থেকে, যে 1 2 থেকে। প্রথমটা কত, A9 না, এই জন্য আমি সেল A9 এর রেফারেন্স দিলাম, ঠিক আছে। তারপরে পরের এই যে বি4 যেটা, এটা হলো আমাদের বি4 ইন্টু বি5, এটা হলো আমার এই যে নাম্বার অফ পিরিয়ড ইন্টু নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার, সেই দুইটার গুণফল। যদি ইয়ারলি একবার হতো তাহলে শুধু বি4 লিখতাম, কিন্তু আমি বছরে দেই 4 বার, তাহলে 4 দিয়ে গুণ দিতে গেলে আমার এই বি5টা দিয়ে গুণ দিয়ে এসেছি। এবং সেই দুইটা আমার মানে এখানে গুণফল, এবং এগুলিও ফিক্স থাকবে, যার জন্য এগুলোর সামনে ডলার সাইন থাকবে। আর লাস্টে দেখো যেটা আছে, এটা হলো বি3। বি3 আমার ওই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে আমার 10 লক্ষ। এটা কোন কলামে, কোন রোতে আছে, কোন সেলে, বি3 সেলে আছে, আমি বি3-তে দিলাম, $3 হ্যাঁ $বি3। আর লাস্টে এটা হলো টাইপ, আমার টাইপটা মানে 0। এটা যদি আমি ফর্মুলাটা যদি ওপেন করি, তাহলে ফর্মুলা দেখো এখানে আছে, প্রথমে আছে রেট। রেট 12% লিখলে হবে না, আমাকে ওই সেল রেফারেন্স দিতে হবে। হ্যাঁ, তো সেল রেফারেন্স হলো যে আমার 12% ডিভাইডেড বাই 4, 12 আছে আমার বি6-এ, আর 4 হলো আমার বি5-এ। তো আমি বি6-কে বি5 দিয়ে ভাগ করেছি, আর ফিক্স রাখার জন্য ডলার সাইন দিয়ে দিয়েছি। আর আমার পেমেন্ট এটা হলো পার মানে হলো আমার কোন পেমেন্টটা, কোন কিস্তিটা, এটা প্রথম কিস্তি, ফার্স্ট কিস্তি। হ্যাঁ, তো ফার্স্ট কিস্তি সেল রেফারেন্স হলো কি A9, আমি এই জন্য A9 লিখছি। আরেকটা জিনিস, এটা কিন্তু চেঞ্জ হবে, প্রথম কিস্তি দ্বিতীয়, এই জন্য এটা কিন্তু ভেরিয়েবল রাখার জন্য এটার সামনে পিছনে ডলার সাইন দেওয়া হয় নাই। তারপরে হলো নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ডটা আমার ফিক্সড, অর্থাৎ আমাকে 40টা পেমেন্ট করতে হবে। তো সেটা হলো যে আমার নাম্বার অফ পিরিয়ড ইন্টু নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার। নাম্বার অফ পিরিয়ড দেখা হলো বি4, আর নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার হলো বি5, দুইটা আমি গুণ দিয়েছি। আবার সেটার সামনেও আমার কি থাকবে, ডলার সাইন। আর পরেরটা হলো আমার পিবি মানে আমি আজকে যেই টাকা লোন নিয়েছি অ্যাজ এ বড়োয়ার, মানে যত টাকা লোন নেওয়া হলো সেইটা, আবার সেই অ্যামাউন্টটা হলো আমাদের 10 লাখ বি3। টাকা 10 লাখ টাকা লিখলে হবে না, এখানে বি3 লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। বি3, কারণ বি3 তার সামনে ডলার সাইন দিয়ে এটাকে ফিক্সড করতে হবে। কারণ ফিক্সড। ওকে হ্যাঁ, স্যার। ফিক্সড। এটা যদি শুধু একটা সিঙ্গেল পেমেন্ট হতো তাহলে আমি 10 লাখ দিলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এটা যেহেতু আমাকে 40টা পিরিয়ড টেনে নিতে হবে, আমাকে একবার আমি বের করে বাকিটা আমি শুধু ড্র্যাগ করে ফিল ইন করবো। তো যার কারণে আমরা এটাকে ওকে দিলাম, ওকে দিতে দেখো এটা আসছে। এখন দেখো আমি নিচের এই ফিগার গুলো সব মানে এখন বোঝানোর জন্য আমি সব ক্লোজ করে দিচ্ছি আইপিএমটি। হ্যাঁ, তারপরে আমি পরে আবার টেনে দেখাবো। এই যে আইপিএমটি আমি সবগুলো ডিলিট করে দিলাম, দিয়ে আমি প্রথম যেটা পেলাম এইটাকে ধরে আমি নিচের দিকে টেনে দিলাম। টেনে দিলে দেখো একদম লাস্ট 40 পর্যন্ত আমি যদি যাই, তাহলে ধীরে ধীরে এই অ্যামাউন্টটা কমতে থাকে। এই যে আমার প্রথম পেমেন্ট ছিল 30,000, তারপর এটা আরো কমে গেছে, অর্থাৎ ইন্টারেস্টটা ধীরে ধীরে কমে। এটা কমতে কমতে একদম শেষের দিকে একদম সামান্য আসে। নিয়ম হলে কই যে আমি প্রতি পেমেন্টে আমি যে 43,262 টাকা দিচ্ছি, এর একটা অংশ হলো ইন্টারেস্ট, আরেকটা অংশ হলো প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল কিছু কিছু করে কাটার কারণে আমার ব্যালেন্স যেটা থাকে তার উপরে ইন্টারেস্টটা চার্জ হয়, যার জন্য এটা আস্তে আস্তে কমে। এইটা আমরা ফিল আপ করলাম। এরপরে দেখো আমাদের যেটা আছে পিপিএমটি দিয়ে বুঝায়, তুমি যে 43,262 পিএমটি আছে, এটার ভিতরে প্রিন্সিপাল অ্যামাউন্ট কতটুকু। যেমন আমরা ইন্টারেস্ট পেলাম 30,000, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে খুব অ্যাপারেন্টলি বোঝা যায় এটা বিয়োগ করে 43,000। দিলেই হ্যাঁ, হবে। বিয়োগ করলে হয়, কিন্তু এইটা বিয়োগ করলে হবে না, আমাকে এইটা ওই ফর্মুলা দিয়ে করে বাকি পিরিয়ড গুলো বের করতে হবে। তো এইটা স্যার, আমরা, এটা বিয়োগ করলে হবে না? না বিয়োগ ফিক্সড করলে কি, ভ্যালু যদি রাখি। না ফিক্স রাখলেও আমার দেখা যাবে যে এইটা কোন এক জায়গায় যে এটা তো এরর দেখাতে পারে। তার চেয়ে আমরা
পিপিএমটি যে ফর্মুলাটা আছে না, পিপিএমটি একটা ফর্মুলা আছে, আমরা জি। এই যে হ্যাঁ ওই পিপিএমটির ফর্মুলাটা আমরা ওপেন করব। তা আমি এটা একটু এখানে পিপিএমটি ফর্মুলা দেখো, এখানে তুমি যে পিপিএমটি প্রথমটা করছো পিএমটি, দ্বিতীয়টা করলো আইপিএমটি, এবার করবা পিপিএমটি। হ্যাঁ, পিপিএমটির মধ্যেও কিন্তু প্রথম যে প্রশ্নটা আছে এটা হলো ইন্টারেস্ট রেট, দ্বিতীয় প্রশ্নটা হলো তোমার পেমেন্ট পিরিয়ড, কোন পিরিয়ডের পেমেন্ট করছো, আর তৃতীয় পার্টটা হলো থার্ড ক্রিয়াটা হলো এটা নাম্বার অফ পিরিয়ড, আমি কয়টা পেমেন্ট করছি। আর ফোর্থ যেটা সেটা হলো আমার মানে প্রেজেন্ট ভ্যালু অ্যামাউন্টটা, প্রেজেন্ট ভ্যালু কত টাকা। দেখো আমি যদি এটার ফাংশনটা ওপেন করি তাহলে আমার ফাংশনের মধ্যে আছে, দেখো প্রথমে রেট, দ্বিতীয়টা আছে মানে পিরিয়ড পার, মানে কোন পিরিয়ডে পেমেন্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ। আর এরপরে এনপিআর, এনপিআর নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড যদিও 10 বছর, কিন্তু আমার 40টা পেমেন্ট হচ্ছে, যারা আমি এখান থেকে 4 দিয়ে গুণ করেছি, 2টা গুণ করেছি। আর প্রেজেন্ট ভ্যালু যেটা আছে 10 লাখ, এটা আমি ওকে দিলাম, দিলে অ্যামাউন্টটা আসছে। এখন দেখো এইটাও আমি মানে নিচের গুলো মানে এখন আপাতত মানে ডিলিট করে পরে টেনে দিব, দেখবা যে লাস্টে আমি নিচের অংশগুলো ডিলিট করলাম, প্রথমটা শুধু রাখলাম, প্রথমটা থেকে আমি বাকিগুলো সব বের করতে পারবো। জাস্ট আমি এখানে একটা মানে ফিল করলেই আমার মানগুলো সব আসবে। এই যে দেখছো, মানে আমি এই যে এই অ্যামাউন্টটা আবার ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে, আর ইন্টারেস্টটা ধীরে ধীরে কমতে থাকে। দুইটার বৈশিষ্ট্য হলো এইটা, ইন্টারেস্টটা দেখো প্রতি পিরিয়ড পেমেন্টে কিন্তু আস্তে আস্তে কমছে, কমতে কমতে শেষের দিকে একেবারে অনেক কম, মানে 1260-এ এসে দাঁড়িয়েছে। আর এই অ্যামাউন্টটা প্রথম দিকে কম, পরের দিকে আস্তে 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 বাড়তে থাকে। এই অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে বাড়তে লাস্টের দিকে এসে এটা অনেকখানি অ্যামাউন্ট দাঁড়ায়, 42,002। এখন ইন্টারেস্টের যে দুইটা পিরিয়ডের এই দোনোটা যোগ দিলে সব সময় আমার সমান হয়, আগেরটার সমান হয়। এখন তাহলে এটা গেল। এখন এই যে এইটা আমরা বের করছি, দেখো এইটা কিভাবে বের করেছি, এটা হলো যে আমার শুরুতে ছিল 10 লাখ, আমি প্রথম ইনস্টলমেন্টে 13,262 দিয়ে দিছি প্রিন্সিপাল, তাহলে আমার প্রিন্সিপাল অবশিষ্ট আছে 10 লাখ মাইনাস 13,262, মানে 986,738। এইটাও আমরা একটা ফর্মুলাতে গেছি, এই ফর্মুলাটা আমি যদি একটু এখানে দেখাই, এটা তুমি লিখবা ফর্মুলাতে সাম, সাম লিখে এই যে জিরো পিরিয়ডের অ্যামাউন্ট হলো 10 লাখ, সেটা E8 প্লাস D9। হ্যাঁ, এটাও ভেরিয়েবল থাকবে, যার জন্য এইটার মধ্যে ডলার সাইন দিচ্ছি না। এই যে এই 10 লাখ থেকে প্রতি বছরে যেটা কাটা হয় সেটা প্রথম বছর যেটা কাটা হলো সেটা বিয়োগ করলাম, মানে এখানে যোগ দেখাবো, যোগ। এই যে এটা আমরা যদি ফাংশনে যাই, ফাংশনে দেখো এইভাবে আছে, মানে এটাকে আর একটু অ্যানালাইজ করা যাচ্ছে না, ওই যে E8 প্লাস D9, এইটাই মানে এটা থাকে কত, অর্থাৎ তুমি অ্যাপারেন্টলিও দেখো 10 লাখ থেকে 13,262 চলে গেলে থাকে 9,86,738। এইবার তুমি এইটা মানে ওই যে আমি পরের গুলো ধরে নিচ্ছি, আমি পরের সবগুলো কি করলাম, ডিলিট করলাম, আমার বোঝার জন্য আমি ডিলিট করে নতুন করে আবার ফিল করব। তাহলে এইটা দেখো তোমরা, এই যে আমি এইটা এখন জাস্ট এটা যদি আমি মানে নিচের দিকে পুরো একটা ফিল এটা সমস্যা। ঠিক আছে, 10টা করলে এই টাইম ভ্যালু অফ মানি, আর এই 10টা
মানে 5 মার্কের জন্য এই প্রবলেমটা সলভ করবে। এইভাবে অ্যামortization শিডিউল লিখে ইনপুট গুলো এইভাবে ইনপুট তোমাকে দিতে হবে। হয়তো ইনপুট গুলো এভাবে সরাসরি ডাটায় দিব না, আমরা একটা ন্যারেটিভ দিব। ন্যারেটিভটা কেমন যে বললো মিস্টার আনোয়ার, হ্যাঁ, হি wants to purchase an apartment and today he borrowed 10 lakh from a commercial bank at uh, 12% interest annually, and it is a 10-year loan that should be repaid quarterly in each year. হ্যাঁ, এইটা হলো পুরো ঘটনাটা, যে একটা বাড়ি কিনবে, সে অ্যাপার্টমেন্ট কিনবে, তার জন্য আজকে সে 10 লাখ টাকা লোন নিল। এই 10 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, যার উপরে তাকে বছরে 12% ইন্টারেস্ট দিতে হবে, তবে কোয়ার্টারলি পেমেন্ট করতে হবে প্রতি 3 মাস পর পর। তোমার এটা তো আগে একটা 10 বছর এটা পরিশোধ করতে হবে। তাহলে এই অ্যামাউন্ট থেকে তোমাকে এখন বলা হলো যে ফাইন্ড দ্য কোয়ার্টারলি পেমেন্ট অ্যামাউন্ট and develop an amortization schedule. But from this information, in this situation, develop an amortization schedule. তাহলে amortization schedule তৈরি করতে তোমাকে তখন এইভাবে ডাটার একটা ইনপুট সেল তুমি আগে করে নিবে। অর্থাৎ ইনপুট সেলের মধ্যে প্রথমে কত টাকা লোন নিয়েছো, সেই লোনের টাকাটা লিখলে 1 মিলিয়ন। তারপরে তুমি এটা কত বছরের জন্য লিখছো, পিরিয়ডটা লিখলে 10 ইয়ার্স। তো বছরে কয়টা পেমেন্ট করা লাগে, 4টা, তাহলে 4। এখন যদি ধরো বলা হলো বছরে প্রতি মাসে পেমেন্ট করতে হবে, তাহলে তুমি কিন্তু তখন ফর্মুলার মধ্যে এসে ওই যে ইন্টারেস্ট মানে রেট ডিভাইডেড বাই 12 আবার নাম্বার অফ পিরিয়ড ইন্টু 12 এইভাবে করতে হবে। এবং এখানে মানে 10 গুণন 12 120টা রো করতে হবে। আমরা এত বড় দিব না, মান্থলি দিব না, ঠিক আছে? আমরা মান্থলি দিল হয়তো পিরিয়ডটা কম দিব, যেমন ধরো হলো, হ্যাঁ, অত বড় দিব না, ঠিক আছে? স্যার অত বড় দিলে পারবো না। না, যেটা দিলে এই সাইজ দিলে চলবে, এইটা চলবে তো, যেটা আজকে দিলাম দেখা গেল আজকে যেটা দিচ্ছেন স্যার এরকম দিন। হ্যাঁ হ্যাঁ, 40, এইটুকু একটা টান দিলেই ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই গেল। হ্যাঁ, আপনি যে বললেন যে না এই অ্যামortization তো আমরা তো হচ্ছে আপনার পিএমটি, আইপিএমটি, পিপিএমটি এগুলো 3টা বের করছি, দেন হচ্ছে আপনার বাদবাকি এন্ডিং ব্যালেন্স বের করলাম। কথা হচ্ছে টিবিএম যখন আমরা বের করব ওইটার থেকে যে বললেন যে 10টা বের করতে, তো ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু এগুলো যেগুলো আছে স্যার, এখানে কি প্রত্যেকটা আলাদা আলাদা প্রবলেম সেট থাকবে। তাহলে আমি আরেকটা মানে শেয়ার করি তোমাদের সাথে যে কি ধরনের প্রশ্ন সেখানে আসবে। হ্যাঁ, তোমরা সেখানে ওইটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আমার একটা বই আছে, যে বইটা আসলে তোমাদের আমি বলছি, এটা হলো যে ফাইন্যান্সিয়াল ম্যানেজারিয়াল ফাইন্যান্স নামে একটা বই। হ্যাঁ, তোমরা এখন আরেকটা বইয়ের দেখছো কিনা? এবার তো এক্সেল না, এবার কি বই দেখা যাচ্ছে? জি স্যার, বই দেখা যাচ্ছে। চ্যাপ্টার 5 টাইম ভ্যালু অফ মানি। স্যার এটা দিয়ে দেওয়া আছে আমাদের ক্লাসরুমে? আমি ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? আজকে ওকে স্যার, প্লিজ। কারণ আমরা স্যার এই লাস্ট মুহূর্তে আমরা ক্লাসরুমে জয়েন হয়েছি আর কি, মনে হয় এতদিন আমরা হয়নি আর কি। আচ্ছা, এইটা দেখো, এইটা মানে তোমার এখানে এইরকম এই যে ন্যারেটিভ ফর্মে অঙ্কগুলি আসবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই যে আমি E6টা যেটা, এটা একটু তোমাদেরকে মানে দেখাচ্ছি। এই যে মানে এটাকে বলা হচ্ছে E6, মানে E5-6। হ্যাঁ, মানে এটা এক্সারসাইজের মানে 5 নম্বর চ্যাপ্টারের 6 নম্বর প্রবলেম। দেখো এখানে লেখা আছে জ্যাক এন্ড জিল হ্যাভ জাস্ট হ্যাড দেয়ার ফার্স্ট চাইল্ড, মানে তাদের প্রথম সন্তান হয়। ইফ কলেজ ইজ এক্সপেক্টেড টু কস্ট $1,50,000 পার ইয়ার ইন 18 ইয়ার্স, মানে 18 বছরে তার প্রতি বছর $1,50,000 করে তার 18 বছরের টাকা লাগবে, কারণ কলেজ পাস হতে 18 ইয়ার্স লাগে। হাউ মাচ শুড দ্য কাপল বিগিন ডিপোজিটিং অ্যানুয়ালি at the end of each year to accumulate enough fund to pay the first year's tuition at the beginning of the 19 years? একটা বাচ্চা তার মানে 18 বছর বয়সী ইউনিভার্সিটিতে উঠে, তাই কলেজে উঠে, তাদের মানে 12 গ্রেড শেষ করে তারপরে তারা আন্ডার গ্রেডে যায়।
তো সেই হিসেবে মানে প্রথম 18 বছর সে টাকাটা জমাবে, হ্যাঁ, জমে 19তম বছর যখন সে কলেজে ভর্তি হবে তখন তার সেই টাকাটা মানে কলেজের জন্য যে পরিমাণ টাকার দরকার আহ সেই টাকাটা জমা হবে। তো সেইটাই তুমি এখানে বের করবে। এখানে তাহলে দেখো তোমার কি কি আছে। এখানে তুমি বের করো যে এখানে নাম্বার অফ পিরিয়ড আছে 18 ইয়ার্স, 18 বছর, হ্যাঁ, এটা হলো 18 বছর হলো তার নাম্বার অফ পিরিয়ড। তারপরে তার যে ইফ দ্য কলেজ কস্ট 1 লাখ পার ইয়ার ইন 18 ইয়ার্স, তার মানে প্রথম 18 বছরের পরে 19তম বছরে এসে তার $1,50,000 তার লাগবে। তো সেই টাকাটাই তারা এখন থেকে জমাচ্ছে। তো হাউ মাচ শুড দ্য couple begin depositing annually at the end of each year to accumulate enough fund? অর্থাৎ এইটাই পিএমটি, এটাই হলো পিএমটি। And assume that they can earn a 6% annual rate of return on their investment. অর্থাৎ ধরে নিতে হবে যে তারা এই যে টাকাটা জমাচ্ছে এইটার উপরে 6% ইন্টারেস্ট পাওয়া যাবে। তাহলে আমাদের বেসিক ইনফরমেশন লাগে কি? প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, ইন্টারেস্ট রেট, হ্যাঁ, এবং নাম্বার অফ পিরিয়ড সবই আছে, শুধু পিএমটি এখানে বের করতে হবে। তুমি এখান থেকে পিএমটি বের করবে, আর পিএমটি সূত্রে গিয়ে জাস্ট ডাটা যদি পিএমটি তে ফেলে দাও তাহলে আসে। এখন আমি যদি আবার আমাদের সেই ইয়াতে যাই, হ্যাঁ, যে আমরা যে এখন ইয়ারটা কি দেখা যাচ্ছে? এই এক্সেলটা দেখা যাচ্ছে? না স্যার, এখনো আসে নাই। এক্সেলটা দেখা যাচ্ছে, এক্সেল আসে না। আচ্ছা, এখন ওই এক্সপেক্টেড কস্টটা এটা কি ফিউচার ভ্যালু না? এক্সপেক্টেড কস্টটা, এক্সপেক্টেড যে কস্ট যেটা আছে না, সেটা হলো তোমার এক্সপেক্ট করতেছি, এটা তো আমার প্রেজেন্ট ভ্যালু হইতে পারে না। না, এটা ফিউচার ভ্যালু। এক্সপেক্টেড কস্ট হলো ফিউচার ভ্যালু। অর্থাৎ এফবি হলো এখানে $1,50,000, মানে 19তম বছর, যে বছর তাকে কলেজে ভর্তি করানো হবে সেই বছর তার $1,50,000 লাগবে। তাহলে এই 18 বছরে কত কত করে প্রতি বছরের শেষে তাকে জমা দিবে, এটাই পিএমটি। এটা তুমি বের করবে কি? দেখো ওই যে তোমার এখানে এটা ইনফরমেশন গুলো এরকম থাকবে। তোমার প্রেজেন্ট ভ্যালু 0, কারণ আজকে সে কোনো কিছু জমা করেন, এটা 0। তারপরে ইন্টারেস্ট শেয়ার করছেন এক্সেল? এক্সেলটা শেয়ার করি না, আমি একটু বলছি, মুখে বলছি। দেখো তোমরা কাগজে লেখো ইন্টারেস্ট রেটটা কত? 6%, হ্যাঁ। আর নাম্বার অফ ইয়ার যেটা মানে এটা বলছে, নাম্বার অফ পিরিয়ড যেটা হলো 18 বছর, 18 ইয়ার্স, হ্যাঁ। আর ফিউচার ভ্যালু যেটা এই এফবিটা হলো $1,50,000, $1,50,000 লাগবে তার কলেজের। এই ফিউচার ভ্যালুটা কি আমার টাকা আসবে না যাবে বলতে পারো? ফিউচার ভ্যালুটা কি টাকা সেদিন আসবে না যাবে? যাবে। যাবে। তাহলে এই ফিউচার ভ্যালুটা -1,50,000। এই ধরে তুমি জাস্ট তোমার এই ইয়াতে যাও, তুমি এক্সেলে গিয়ে তুমি সেখানে আমি আবার এক্সেলটা আবার একটু শেয়ার করছি, হ্যাঁ। এখন এক্সেলটা দেখা যায়? জি স্যার, যাচ্ছে। যাচ্ছে। তুমি এখানে এখন লেখো তোমার যেমন পিভি কত, প্রেজেন্ট ভ্যালু আছে তোমার 0, মানে আজকে তোমার কাছে কিছুই নাই, তুমি ব্যাংকে। আচ্ছা, তারপরে তোমার রেট যেটা ইন্টারেস্ট রেট, কেমন রেটটা আছে কত পার্সেন্ট? তারা বলছে যে এটা 6% তুমি পাবে। কত পার্সেন্ট? 6%, নাকি? ওখানে 6% এর কথা আছে। জি স্যার, 6%। 6%, হ্যাঁ। রেটের পরে এই যে নাম্বার অফ পিরিয়ড, হ্যাঁ, এনপিআর যেটা, এটা ওখানে বলা আছে 18 বছর, কারণ বাচ্চা যখন 18 বছর বয়সে গিয়ে কলেজে উঠবে তখন তার এই টাকাটা লাগবে। তাহলে 18 ইয়ার্স, হ্যাঁ। এবং ফিউচার ভ্যালু যেটা, কেমন ওই যে বলছে যে হ্যাঁ ফিউচার ভ্যালুটা হলো তার -1,50,000। তাহলে আমাকে বের করতে হবে পিএমটি কত, হ্যাঁ, পিএমটিটা কত। তো পিএমটিটা তুমি এখানে জাস্ট ওই যে ফর্মুলাতে যাও, হ্যাঁ, পিএমটি ফাংশনে গেলে
এখান থেকে আমরা পিএমটি আছে, প্রথমটাই পিএমটি আমরা যেটা ব্যবহার করছি সেই পিএমটি পেলাম। দেখছো, তুমি এখানে প্রথমে রেট লেখো, রেট আছে কত পার্সেন্ট? রেট 6% আছে, আমি সেল রেফারেন্স দিয়ে দিচ্ছি। তারপরে নাম্বার অফ পিরিয়ড আছে কত বছর? 18 বছর। প্রেজেন্ট ভ্যালু আমার কত? প্রেজেন্ট ভ্যালু 0, আর ফিউচার ভ্যালু আছে ওই যে -1,50,000। তাহলে দেখো সমান সমান দিলে এটা আছে, অর্থাৎ এই দম্পতি আগামী 18 বছরে প্রতি মাসে $4,853.48, মানে $4,844 করে যদি ব্যাংকে জমা করে, তাহলে 18 বছর পরে তার সন্তান যখন কলেজে যাবে তার ইয়ারলি যে পেমেন্টটা সেটা তারা দিতে পারবে। এটাই হলো রেজাল্ট। তার মানে পরীক্ষা কিন্তু এরকম ন্যারেটিভ ফর্মে কোশ্চেন থাকবে। ওই ন্যারেটিভ ফর্মের কোশ্চেনটাকে তুমি মানে তোমার ম্যাথের এই মানে ইনপুট হিসাবে এটাকে ডায়াগনোস করে তখন জাস্ট বসিয়ে দিবে। এবার আমি আবার সেই আমার বইটাতে যাই, বইয়ে দেখো এরকম অঙ্ক পাবে, হ্যাঁ, যে এইরকম অঙ্ক আরো আছে একদম শুরু থেকেই। এই চ্যাপ্টারটাই হলো টাইম ভ্যালু অফ মানি, হ্যাঁ, যে এখানে এই যে আমাদের কিছু সেলফ টেস্ট কোশ্চেন আছে, হ্যাঁ, যেমন দেখো এইটা, এই যে S252 মানে সেলফ টেস্ট 52 ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। হ্যাঁ, এখানে দেখো একটা বলছে রমেশ আব্দুল, হ্যাঁ, রমেশ আব্দুল একজন ব্যক্তি উইশেস টু চুজ দ্য বেটার অফ টু ইকুয়ালি কস্টলি ক্যাশ ফ্লো স্ট্রিম, অর্থাৎ একটা হলো অ্যানুইটি এক্স, একটা হলো অ্যানুইটি ওয়াই। অ্যানুইটি এক্স তার একটা অপশন আছে, আর একটা আছে অ্যানুইটি ওয়াই। মানে অ্যানুইটি মানে কি বছর বছর জমা দিবে টাকা। ওয়াই ইজ এন অ্যানুইটি ডিউ উইথ এ ক্যাশ ইনফ্লো অফ 9,000 ফর ইস। এত জটিলটা দেবো না, আমি আরো সহজ করে দেব, মানে যেগুলি তুমি উত্তর দিতে পারো সেইটা। যেমন এই দেখো এটা আছে ST54 ডিপোজিট নিডেড টু অ্যাকুমুলেট ফিউচার সাম। এইটা দেখো, এটা একটা প্রবলেম। এবার এটার মধ্যে আমি দেখাচ্ছি তোমাদের যে পড়া যায়নি। জি স্যার, পড়া যাচ্ছে। এই যে ST54 দেখো, ডিপোজিট নিডেড টু অ্যাকুমুলেট ফিউচার সাম, অর্থাৎ জুডি জ্যানসন একজন নাম, উইশেস টু অ্যাকুমুলেট $8,000 বাই দ্য এন্ড অফ 5 years। তার মানে 5 বছর পরে তার $5,000 মানে $8,000 সে জমাবে, এটাই তার ফিউচার ভ্যালু, কেমন? আর এন্ড অফ 5 years তার মানে এইটা হলো নাম্বার অফ পিরিয়ড এন, মেকিং অ্যানুয়াল, হ্যাঁ, এন্ড অফ ইয়ার ডিপোজিট, তাহলে এইটাই হলো তার পিএমটি ওভার দ্য নেক্সট 5 years। ইফ জুডি ক্যান আর্ন 7% ইন্টারেস্ট, তাহলে এইটা হলো ইন্টারেস্ট রেট। হাউ মাচ মাস্ট শি ডিপোজিট at the end of each year to meet this goal? এটা ওই আগের প্রবলেমটার মধ্যেই, ওই বাচ্চার কলেজের ইয়ার মধ্যেই, অর্থাৎ তার $8,000 লাগবে আজ থেকে 5 বছর পর। ব্যাংক তাকে 7% ইন্টারেস্ট দিবে, টাইম পিরিয়ড 5 বছর। প্রেজেন্ট ভ্যালু মানে আজকে তার কিছুই নাই, হ্যাঁ। তাহলে এখন এইটা তার প্রতি বছর কত কত জমা দিতে হবে। পরীক্ষাগুলো এরকম মানে আমাদের ফর্মে থাকবে, হ্যাঁ, ন্যারেটিভ ফর্মে থাকবে, বা অনেক সময় ডাটা দিয়েও দিব, মানে সব মানে কিছু সহজ কিছু কঠিন করে দিব আর কি। ডাটা দিয়েও থাকবে, বা অথবা এখানে ডাটা সবই আছে, মানে এটা একটা মানে কোশ্চেন ফরম্যাটেড থাকবে আর কি। এখন দেখো এই প্রবলেমটা তুমি সলভ করো, তুমি নিজেই করে দেখো তোমার ইয়েতে এক্সেলে তোমাদের করো, তাহলে দেখবা যে এটা তুমি জাস্ট ওই আগেরটার মতোই, যে এখানে তোমার প্রেজেন্ট ভ্যালু 0, তার আছে কোনো টাকা নাই, তার ইন্টারেস্ট রেট আছে কত পার্সেন্ট? 7%। তারপরে তার নাম্বার অফ পিরিয়ড আছে কত? 5 years, এবং ফিউচার ভ্যালু যেটা সেটা আছে $8,000, এবং এই টাকাটা সেদিন সে পাবে। পেয়ালে যদি পায় তাহলে এটা তার প্লাস, হ্যাঁ, আর যদি এইটা চলে যায় তাহলে এটা নেগেটিভ হতো। তাহলে যেহেতু এটা সে পাবে সেদিন এটা প্লাস
পজিটিভ হবে। এখানে এই সেন্সটা তোমার ব্যবহার করতে হবে, টাকাটা কি তার আসবে না টাকা তার যাবে। আসলে পজিটিভ, চলে গেলে নেগেটিভ, হোক সেটা পিরিয়ডের শুরুতে বা টার্মিনাল পিরিয়ডে। এই এখন তোমার এখানে দেখো সবগুলো ডেটা আসছে, আমরা এই ডেটা দিয়ে সেই এক্সেলে যদি আবার যাই, আমি আবার একটু এক্সেলে যাচ্ছি, হ্যাঁ, যে আমাদের এক্সেল ওয়ার্কশিটে আমরা যাচ্ছি আর কি। হ্যাঁ, দেখো এই যে এই প্রবলেমটা আমার প্রেজেন্ট ভ্যালু 0 আছে, প্রেজেন্ট ভ্যালু কত আছে? 0। এখন দেখা যাচ্ছে এক্সেল? হ্যালো, জি স্যার। হ্যাঁ এক্সেল, তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু 0, রেট আছে আমার এখানে 7%। 7%. 7%, হ্যাঁ। আমার নাম্বার অফ পিরিয়ড এটা আরো সহজ, এটা 5 বছর। আর ফিউচার ভ্যালু আছে এটা হলো 8,000। হ্যাঁ, এইটা পজিটিভ। আগে একটা নেগেটিভ ছিল কেন? কারণ ওই দিন এই টাকাটা সে দিয়ে দিবে তার বাচ্চার কলেজের টিউশন ফি হিসাবে, যার জন্য তার ওই টাকাটা আমরা আউটফ্লো হিসাবে দেখাচ্ছি। এটা ইনফ্লো। তাহলে এখন এখানে পিএমটি কত হবে? এই পিএমটি বের করার জন্য আমি ওই এটা সহজ, মানে আমি আগেরটা যে বের করছি ওইটাকেই যদি আমি এখানে মানে পেস্ট করি, পেস্ট করে জাস্ট আমাকে একটু এখানে ওই ইয়াটা করতে হবে কিছু, যে আমার রেট হলো কত? রেট আছে দেখো C7, হ্যাঁ, এই যে 7%। আমার নাম্বার অফ পিরিয়ড কত আছে? নাম্বার অফ পিরিয়ড আছে এই যে এনপিআর কত, এটা 5 আছে দেখো, মানে C8, তাই না? আমি C8 বসিয়েছি। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু 0, তো 0। আর ফিউচার ভ্যালু এই যে আমার এটা C9, হ্যাঁ। আর এটা টাইপ যদি আমি বলি টাইপটা 0, টাইপটা 0, হ্যাঁ, 0 না দিলেও চলে। হ্যাঁ, অ্যামাউন্টটা আসছে দেখো এই যে $1,391.13। এই পরিমাণ ডলার প্রতি বছর বছর জমা দিলেই 5 বছরে সে $8,000 হয়ে যাবে। এইরকম প্রবলেম সেট আমরা আরো যদি দেখি, আমি আবার একটু বইয়ে যাচ্ছি, হ্যাঁ, বইয়ে দেখবা এরকম প্রবলেম আছে। যেমন এই যে ওয়ার্ম আপ এক্সারসাইজ, প্রথমটা একটা খুবই সহজ, এটা মানে বলছে যে ইয়ারলি ইন্টারেস্ট রেট হলো less than 1%, 0.7%। তবু দেখো, এজিউম দ্যাট এ ফার্ম মেক্স এ $1 to the deposit into its money market account. If this account is currently paying 0.7%, yes, that's right, less than 1%. that's what বলছে। কেউ হয়তো বলছে মানে 7%, 0.7%, বলছে যে হ্যাঁ এটা 1% এর কম। What will be the account balance be after 1 year? এইরকম প্রশ্ন পাবে পরীক্ষায়। হ্যাঁ, তো এইটা দেখো, এইটা তাহলে কি বের করতে হবে? তুমি এখানে প্রথমে ওই যে তোমার মানে ডাটা গুলিকে সাজাও, কি কি আছে। তার কাছে আজকে টাকা আছে 2,500, এটা ডিপোজিট করবে, এইটাই তার প্রেজেন্ট ভ্যালু। এটা কি মাইনাস না প্লাস? এটা মাইনাস হবে, কারণ সেই টাকাটা ডিপোজিট করবে, তার কাছে চলে যাবে। হ্যাঁ, তারপরে বলছে যে if this account is currently paying 0. অর্থাৎ ইন্টারেস্ট রেট আই হলো 0.07%। হ্যাঁ, তারপরে বলছে এইটা 1 বছর, তার মানে নাম্বার অফ পিরিয়ড হলো 1 ইয়ার। তাহলে ফিউচার ভ্যালুটা কত হবে? এটা এফবিটা তোমাকে বের করতে হবে, 1 বছর পরে তোমার কত বের করতে হবে। তাহলে তুমি ওই যে ওই সূত্রে যাবে, ফিউচার ভ্যালু যেটা সেটা দিয়ে বের করবে। তা আমি কি এটা করে দেখাতে হবে? হ্যালো, না স্যার, এটা বুঝে নিতে পারবো। বুঝে নিস? হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো একটা 2 নম্বরটা বলছে ই বব এন্ড জুডি combine their savings of $260 and $975, অর্থাৎ দুইজনের মিলে 1,260 আর 975, তাহলে 2,100 কত হয়? 2,225 $35 $35 বোধ হয়। দুইটা যোগ করলে এত হয় না? জি স্যার, 235। 235, অর্থাৎ দুইজনে মিলে $235 তাদের আছে রেসপেক্টিভলি। এন্ড ডিপোজিট ইজ অ্যামাউন্ট অ্যান অ্যাকাউন্ট that pays 2% annual interest
কম্পাউন্ডেড মান্থলি, এখানে দেখো কম্পাউন্ডেড মান্থলি বলছে, মান্থলি হোয়াট উইল বি দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স বি আফটার 4 ইয়ার্স। হ্যাঁ, তাহলে দুইজনের এটা আলাদা আলাদা, মানে ববেরটা তুমি বের করবে আলাদা, জুডিটা আলাদা, একত্রে না। এখানে বলছে রেসপেক্টিভলি এন্ড ডিপোজিট দিস অ্যামাউন্ট ইনটু অ্যান অ্যাকাউন্ট, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা তুমি বের করবা। যদি বলো তো যে কম, যদি কম, সরি দুইটা কম্বাইন করেছে, তাহলে 2200, করবো না, হ্যাঁ 2200, তাহলে কম্বাইনই করবা, যেহেতু কম্বাইন কম্বাইন হলো কথাটা আছে। 2% ইন্টারেস্ট। হ্যাঁ 2% ইন্টারেস্ট, তাহলে তোমার প্রেজেন্ট ভ্যালুটা 2235টা তো হচ্ছে আপনার তো ডিপোজিট করতেছে, তার মানে মাইনাস হবে। মাইনাস প্রেজেন্ট ভ্যালু এটাই প্রেজেন্ট ভ্যালু 535। হ্যাঁ, তারপরে এইটার ইন্টারেস্ট রেটটা হলো 2%। তারপরে এইটার Period এখানে হলো পিরিয়ডটা হলো 4 4 ইয়ার্স, কিন্তু জি, স্যার। কম্পাউন্ডেড মান্থলি, তাহলে এখানে নাম্বার অফ কম্পাউন্ডিং পার ইয়ার, এটা একটা টার্ম আসছে। তাহলে এই যে 4 ইয়ার তোমার ইন্টারেস্ট রেট 2% কে তুমি 12 দিয়ে ভাগ করবে, আর নাম্বার অফ যে ইয়ার্স 4 কে তুমি 12 দিয়ে গুণ করবে। ইন্টারেস্ট রেটটাকে সবসময় ভাগ করতে হয়, আর নাম্বার অফ ইয়ার্স কে তোমার গুণ দিতে হয়, তাইলে তোমার এটা রেজাল্ট আসবে। এখন এইটা আর আমি এটা আরেকবার বলেন তো, এটা কি হইলো? কম্পাউন্ডিং বললে কম্পাউন্ডেড মান্থলি বলছে, মান্থলি বললে বছরে 12 বার তারা কম্পাউন্ড চার্জ করে, প্রতি 1 মাস গেলেই হিসাব করে করে কত ইন্টারেস্ট সেটা বের করে। যেমন ওই যে আমরা মানে অ্যামোর্টাইজেশন শিডিউলে দেখলাম, মানে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, অর্থাৎ বছরে 4 বার করে। আর কম্পাউন্ডেড মান্থলি মানে কি, বছরে 12 বার ইন্টারেস্ট, প্রতি মাসে যা জমে তার উপরে ইন্টারেস্টটা ধরে, আবার পরের মাসে যা জমে তারপর ইন্টারেস্ট, এইভাবে 12 বার তারা ইন্টারেস্ট ক্যালকুলেট করে। এটার নিয়মটা হলো বছরে যতবার কম্পাউন্ডিং হবে সেটা দিয়ে ইন্টারেস্ট রেটটাকে ভাগ করবে আর পিরিয়ডটাকে গুণ করবে। এবার মানে ক্লিয়ার হলো? জি স্যার। জি, আর এখানে ভাগ করে মানে ইন্টারেস্টটা কমে যায় যদি এটা হ্যাঁ করে প্রত্যেক দেবো, মাসে মাসে করতেছে। হ্যাঁ আর মানে ইয়ারলি গুণ, ইয়ারের সাথে গুণ করতে ইয়ারলি কারণ করলে হলো তো 2% আরো বেশি বেড়ে যায়, মানে টাইমটা বাড়ে। এখানে তোমাকে ফিউচার ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ তাদের দুজনের এই মানে কম্বাইন্ড যে ব্যালেন্স ফান্ড, এই ফান্ডটা 4 বছর পরে কত হবে। আচ্ছা আমি এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, কেমন? আমি না জি, আবার স্যার। একটু দেখে দিই, মানে আবার যাই আমার সে এক্সেল স্প্রেডশিটে। হ্যাঁ, জি, এখানে স্যার। আচ্ছা, এখানে দেখো আমার এই যে এটা 3 নাম্বার, আমি এটা পর, এখানে দেখো আমার প্রেজেন্ট ভ্যালু আছে মাইনাস 2235। 2235। হ্যাঁ, এখানে ইন্টারেস্ট রেটটা, ইন্টারেস্ট রেটটা আছে 2%। 2%। হ্যাঁ, 2% থাকলো, এটাকে তুমি যখন ইন্টারেস্ট রেট ওখানে সূত্রে বসাবে তখন এই 2 কে আবার 2% কে 12 দিয়ে ভাগ করবে। জি স্যার। আর নাম্বার অফ পিরিয়ড এখানে আছে মানে 4 বছর। এই 4 বছরকে তুমি আবার কি করবে, ওই গুণ করবে। মানে 12 দিয়ে 4 দিয়ে গুণ করবে, তাহলে এখানে বের করতে হবে ফিউচার ভ্যালুটা। তাহলে আমি এখানে ফিউচার ভ্যালুটা বের করি, আমি যেহেতু এইটা এখানে ফিউচার ভ্যালু আছে, এটাকে কপি করে এখানে এনেই এটাকে জাস্ট একটু মডিফাই করলে আমাদের এটা আসছে। হ্যাঁ, এখানে তো 8000 আসছে না। স্যার এখানে আমরা কোনো সূত্র বসাই নাই আগেরটাতে, আগের সূত্র বসাই নাই, আগের কোনো ফর্মুলা ছিল না। আছে, ছিল তো, এই যে পিএমটি সূত্র ছিল। স্যার এটা পিএমটি সূত্র, আমাদের তো আচ্ছা ঠিক আছে, ফিউচার ভ্যালু সূত্র, তাহলে ফিউচার ভ্যালু আমি বসাবো। তাহলে আমি ঠিক আছে, আমি সূত্র নিয়ে আসি। হ্যাঁ, এই যে আমাকে ফিউচার ভ্যালু দেখো কোথায় আছে, আমরা যদি ফাইন্যান্সিয়ালে যাই। হ্যাঁ, এফভি শিখলে স্যার, হ্যাঁ এফভি চলে আসে। কি দিলে, এফবি দিলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আচ্ছা আবার যাই ফর্মুলায়, এখানে এফবি লিখলে হবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এফবি, ঠিক আছে, এফবি লিখলাম, ওকে দিল। হ্যাঁ ওকে দিলাম। হ্যাঁ আসছে না স্যার, গো ছিল একটা পাশে, ওখানে দিলে ও আমি গো দেই নাই, পিএমটি পিএমটি চলে আসছে, সরি।
ও আমি তো গো ঠিক আছে, ওই তো তোমরা তো আমার চেয়ে ভালো জানো। হ্যাঁ, এফবি দেন গো। গো। হ্যাঁ, হ্যাঁ স্যার। এই যে এফবি আসছে, ঠিক। এখন আসো রেট কেমন, রেটটাতে তুমি কি করবে দেখো, রেটটা যদি ইয়ারলি হতো তাহলে 2% লিখতে, তাই না? হ্যাঁ কিন্তু 2% লিখতে, কিন্তু এখন এটা বলছে মান্থলি, হ্যাঁ মান্থলি আছে, তাহলে কম্পাউন্ড 2 লিখে তুমি পার্সেন্টেজ দিবে, তারপরে ডিভাইডেড বাই 12। হ্যাঁ, পার্সেন্ট 2%, তাহলে স্যার শুধু হ্যাঁ টু আমি তো আমার এখানে এটা পার্সেন্টেজ জায়গায় স্যার ডলার আমরা সাইন সেল আছে। সেল ভ্যালুটা দিয়ে দিই তাইলেই হয়। হ্যাঁ, আচ্ছা, না ঠিক আছে, সেল ভ্যালু দিলাম না এখানে। সেল ভ্যালু আমরা কখন দেই, যখন আমরা ওই যে মানে কন্টিনিউয়াস একটা টেবিল চার্টে যাই, তখন যেহেতু এটা ইন্ডিভিজুয়াল কেস, এটাতে আমি এমনি ম্যানুয়ালি বসে দিলে হয়। তবু ঠিক আছে, নাম্বার অফ পিরিয়ড তুমি দেখো, আমাদের এখানে 4 বছর আছে না? হ্যাঁ, এই জি, 4 স্যার। কে তুমি গুণ দাও 4 মাল্টিপ্লাইড বাই 12। হ্যাঁ, বাট বছরে 12 বার করা হয়। পিএমটি এখানে নাই, কেমন, এটার কোনো পিএমটি নাই। Zero. হ্যাঁ, এটার প্রেজেন্ট ভ্যালু হলো ওই যে যে অ্যামাউন্টটা আমরা এই যে মাইনাস স্যার এটাকে 2235, মাইনাসই বসাবো। যেহেতু টাকা চলে যাচ্ছে, আবার তো স্যার টাকাটা, প্লাস মাইনাসে কি মানে ক্যালকুলেশন ভুল হয়? হ্যাঁ হ্যাঁ ভুল হবে অনেক সময়, প্লাস সব এর নিয়ম কি, একটা প্লাস হতে হবে একটা মাইনাস হতে হবে। অর্থাৎ তুমি যদি টাকাটা ফিউচার ভ্যালুটা প্লাস হবে, আবার যদি এটা পজিটিভ, পরে এটা ফিউচার ভ্যালুটা নেগেটিভ হবে। ওকে মানে হ্যাঁ, এদের এখন দুজনের টাইপটা মধ্যে জিরো। হ্যাঁ হ্যাঁ, টাইপ জিরো। জিরো। এখন দেখো এইটা দুইজনের এই টাকা মিলে ওই যে 4 বছর পরে এটা 2420.99, হ্যাঁ, মানে $2421 পরিণত হবে। হ্যাঁ, $2421 হবে। এত বেশি তো হয় নাই স্যার। বছর তো ওদের তো ইন্টারেস্ট রেট কম, 2%। ইন্টারেস্ট রেট যত বেশি হলে অ্যামাউন্ট বেশি হতো আর কি। এইরকম পরীক্ষা এভাবে আসলে তোমরা নিজের এটারে মানে ফর্মুলেট করে নিবে যে এটা কি এখানে বের করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই আজকের টাকাটাকে ধরবে প্রেজেন্ট ভ্যালু, আর কত বছর সেটাই নাম্বার অফ পিরিয়ড, ইন্টারেস্ট রেট, আর টার্মিনাল ভ্যালুটাকে আমরা ধরবো ফিউচার ভ্যালু। এখন এর মধ্যে দেখবা কোনটা মিসিং আছে, সেই মিসিংটাই তোমাকে বের করতে হবে। এটা হলো টাইম লাইন, একটা টাইম লাইন আছে, টাইম লাইনের মধ্যে যেগুলো বসিয়ে দিলে আমরা অনায়াসে বের করতে পারি। তাহলে দেখছো, এটা এইভাবে তুমি কিন্তু বাকিগুলি বের করবে। এই হলো তোমাদের মানে যেহেতু তোমরা প্রথম দিন দিচ্ছ, তোমাদের কোশ্চেন সহজই করব, ঠিক আছে? যেহেতু তোমরা সবার আগে জি পরীক্ষা স্যার, দিচ্ছ, আমাদের তোমরা কোশ্চেন সহজ করেন, কারণ জি, আমরা তো স্যার, স্যার ভয় ভয় পেতেছি স্যার, লিটারেলি পড়া স্যার হইতেছে না প্রচুর স্যার। সত্যি প্রচুর হয় জীবনে, ফাইন্যান্স এগুলি করে নেই, লাস্ট সেমিস্টার মাথার উপর দিয়ে যাচ্ছে। না না, এই যে এগুলি মানে তুমি একটু ইয়ে করো, দেখো এরপরে পরেরটা দেখো, E3 দেখো, গ্যাব্রিয়েলে একজন নাম আর কি, জাস্ট ওন Gabriel. 2.5 মিলিয়ন ইন দ্য স্টেট লটারি। তাহলে এইটা সে লটারিতে টাকা পেয়েছে, তাহলে এইটা তার কি হলো, প্রেজেন্ট ভ্যালু পজিটিভ, তাই না? টাকাটা সে পেয়েছে। হ্যাঁ, এখন বলছে শি ইজ গিভেন দ্য অপশন অফ রিসিভিং এ টোটাল অফ $1.3 মিলিয়ন নাও। অর্থাৎ আজকে সে তার মানে লটারি কোম্পানি বলছে যে ঠিক আছে, এই 2.5 মিলিয়ন থেকে তুমি 1.3 মিলিয়ন আজকে নিয়ে যাও। হ্যাঁ, আর বাকি টাকাটা তুমি পরবর্তীকালে কিস্তিতে নাও আর কি। এইটা একটা বলছে, অর শি ক্যান ইলেক্ট টু বি পেইড $1 lakh at the end of each of the next 25 years। অথবা বলছে যে তুমি আগামী 25 বছরে প্রতি বছরের শেষে 1 লাখ করে 1 লাখ করে পাবে। Was if Gabrielle can earn 5% annually on her investment, from a strict economic point of view, which option should she take? Was it 2.5 মিলিয়ন লটারি সে উইন করেছে, এইটার মধ্যে বলছে যে সেই লটারি কোম্পানি তাকে 2টা অপশন দিছে, এই
2.5 মানে $25 মিলিয়ন, $25 লক্ষ, তাই না? বলছে এই জি, 25 লক্ষ তুমি আগামী 25 বছরে বছরে 1 লাখ করে নাও, অথবা আজকে 1.3 মিলিয়ন নিয়ে যাও, এটা 25 বছর তুমি জমা দিয়ে রাখো, 25 বছরে তোমার কাছে 5% ইন্টারেস্টে, যেটা এখানে তো দুইটা ক্যালকুলেশন করতে হবে। একটা হলো যে আজকে সে 1.3 মিলিয়ন 25 বছর এটা যদি ব্যাংকে ইয়ে করে রেখে রাখে, দেয় তাইলে হলো যে কত তার টাকা আসবে? আসবে। আর যদি সে আগামী 25 বছরে প্রতি বছর বছর $1 মিলিয়ন করে পায়, তাহলে 25 বছর পরে ওই টাকাটার মূল্য তার কত হবে? তো 2.5 মিলিয়ন কিন্তু সে আজকে নিবে না। হ্যাঁ, সে যেমনই হোক ওটাইরা দিবে না। লটারি দিবে না, তারে বলছে যে ওই যে বলছে যে তুমি একবারে তোমার দিব না, 25 বছরের টাকাটা তুমি 1 লাখ 1 লাখ 1 লাখ করে পাবে। তো এখন কোন অপশনটা তার জন্য বেটার হবে? নিয়ম হলো সে বলতে পারে যে না, আমি 2.5 মিলিয়ন আজকেই নিব, কিন্তু ওখানে হয়তো এটা মানে বলছে যে না, তোমার আজকে নিলে তুমি 13 লক্ষ ডলার নিয়ে যাও, এইটা তুমি ব্যাংকে জমা দিয়ে রাখো, রাখলে তোমার 25 বছরে যা হয়। আর অথবা তুমি আগামী প্রতি বছর 1 লাখ 1 লাখ করে 25 বছরে 25 লাখ নাও। তাহলে এখানে দুইটা ক্যালকুলেশন আছে, তাই না? একটা হলো যে তোমার প্রেজেন্ট ভ্যালু 1.3 মিলিয়ন মানে 13 লাখ, এবং এইটার এরপরে কম্পেয়ার করবো যে কোনটা ভালো হচ্ছে। হ্যাঁ মানে দুইটার মধ্যে কম্পেয়ার করবে। তুমি আজকে 13 লক্ষ ডলার নিয়ে ব্যাংকে ডিপোজিট করে রাখো, 25 বছরে কত করে আসে, হ্যাঁ, এইটা একটা। অথবা সে আগামী 25 বছরে মানে পিএমটি বাবদ প্রতি বছরে বছরে 1 লাখ করে পেলে 25 বছরের অ্যামাউন্টটা কত হবে? তাহলে তোমার দুইটা ক্যালকুলেশন এখানে আছে। আমি একটু ক্যালকুলেশন গুলো আবার একটু মানে সেই এক্সেলে দেখাই দিই, কেমন? জি এক্সেলে স্যার। তোমাদের একটু জি, শেয়ার স্যার। করি। তাহলে দেখো প্রথম অপশনটা, যেটা অপশন মানে ধরো এখানে তুমি এভাবে লিখবা যে অপশন 1, হ্যাঁ, অপশন 1 যেটা, অপশন 1 এ বলছে যে তুমি ওই আজকে একবারে 1.3 মিলিয়ন মানে কি? মিলিয়ন টাকার তার মানে অপশন 1 হইলো প্রেজেন্ট ভ্যালু হলো তার $13 লক্ষ, তাই না? এত, এটা কিন্তু পজিটিভ, কারণ টাকাটা সে আজকে পাচ্ছে, আজকে হ্যাঁ। পাচ্ছি। এবং এটা নাম্বার অফ পিরিয়ড এনপিআর, এটা বলছে যে 25 বছর সে টাকাটা ব্যাংকে রাখবে, কত? 25 বছর রাখবে। আরেকটা হলো যে রেট এটা ইন্টারেস্ট রেট, 5%। সরি, রেটটা হলো কত পার্সেন্ট? 5%, তাই না? 5%। তাহলে 5% হলে এই টাকা থেকে তার এফবিটা কত হবে, ফিউচার ভ্যালুটা কত হবে? এফবি কত, এটা বের করবে। আমরা এইটা। আর এটা অপশন 2 হলো, যেটা অপশন 2 যেটা, সেটা ধরো এরকম আছে। অপশন 2 তে বলছে যে ভাই তুমি আজকে মানে প্রেজেন্ট ভ্যালু বাবদ, পিভি বাবদ তুমি কত নিয়ে মানে কিছু 1 পাবে লাখ না, টাকা। এখন কিছু পাবে না, আজকে তোমার কিছুই দিব না, ও, এখন তো কিছুই দিব না। পাবে না। হ্যাঁ। তুমি 25 বছর মানে নাম্বার অফ পিরিয়ড এনপিআর, এটা 25 বছর ধরে তুমি টাকাটা পাবে। তুমি পিএমটি, এই যে পিএমটি পাবে কত করে? পিএমটি বলছে সেই 1 লাখ করে 1 লাখ পাবে, এটা করে। পাবে, যেহেতু পাবে এটা পজিটিভ, তাই না? পজিটিভ। পজিটিভ 1 লাখ। স্যার আর ইন্টারেস্ট রেট হলো, রেটটা হলো এটাও 5%। 5%, 5%। তাহলে এটার ফিউচার ভ্যালুটা কত হবে? এটার ফিউচার ভ্যালুটা কত হবে? তাহলে এটার ফিউচার ভ্যালু আমরা প্রথমটা বের করি, হ্যাঁ, এই যে প্রথম অপশন যেটা, তো ফিউচার ভ্যালু বের করলে আমরা তো ওই যে ওইভাবে যেতে পারি। এফবি আসছে এখানে, প্রথমেই আসছে, ওই তুমি যা, রিসেন্ট ইউজ করছি। হ্যাঁ রিসেন্ট ইউজ করছি। রেট আছে কত? 5%, রেট এটা হলো 5%। 5%। তারপরে নাম্বার অফ পিরিয়ড আছে 25। 25 বছর। পিএমটি এখানে নাই, এটা তো পিএমটি নাই, এটা একবারে আজকে দিয়ে দিচ্ছে, বলছে 25 বছর পরে তোমার টাকা কত জমা হয় দেখো, 0। 0। আর প্রেজেন্ট ভ্যালু
এইটা আজকে এই যে 13 লাখ 13 লাখ, হ্যাঁ। আর তাহলে এইটা কত আসছে, মানে 61। যদিও সে আজকে 25 মিলিয়ন পাচ্ছে, কিন্তু তারা তাকে যে টাকাটা দিয়ে দিবে বলছে এটা তুমি 25 বছর ডিপোজিট করে রাখো, তাহলে তার আসছে এটা 44,02,261। কেমন? আর পরেরটা এই যে অপশন 2 দেখো, এইটাও আমরা ফিউচার ভ্যালু বের করব। তো ফিউচার ভ্যালু বের করলে আমাদের সেই এফবি রিসেন্টলি যেহেতু ব্যবহার করছি, আমার ইন্টারেস্ট রেট আছে 5%, আমার নাম্বার অফ পিরিয়ড 25 ইয়ার্স, হ্যাঁ। পিএমটি আছে এখানে 1 লাখ, আমার আমার প্রেজেন্ট ভ্যালু 0, আজকে কিছু দিবে না এই টাকা। তা আমি সেটা দেখলাম, এটা আসে 47,72,709.88, মানে $710 হয় নাকি? তাহলে দুইটার মধ্যে তুমি কোনটা নিবে? এখন দুইটা ফিগারের মধ্যে কোনটা বেশি? সেকেন্ডটা নিব স্যার। হ্যাঁ, তাহলে সেকেন্ড অপশনটা তুমি মনে করো যে হ্যাঁ এই সেকেন্ড অপশনটা নিলে আর কি। হ্যাঁ, এইটা এইরকম অঙ্ক মানে থাকলে এখানে ক্যালকুলেশন আমি মোট 10টা থাকবে। এখন সেটা ফিউচার ভ্যালু 2টা 3টা থাকতে পারে, পিএমটি 2টা থাকতে পারে, হ্যাঁ, 10টার বেশি না। ঠিক আছে? তাহলে এইরকম অঙ্ক যদি আসে তোমরা সেই অঙ্কগুলো করবে। তা আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, মানে আবার বইয়ে যাই, আমার বইটাতে আবার শেয়ার করি। হ্যাঁ, তো এটা তো গ্যাব্রিয়েলেরটা গেল। হ্যাঁ, তারপরে এইটা দেখো যে এইটা অবশ্য অনেকগুলো কয়েকটা আছে, এটা দরকার নেই। এই যে জ্যাক এন্ড জিলেটটা তো করালাম। তারপরে ফিউচার ভ্যালু ক্যালকুলেশন উইথ রেফারিং টু দ্য প্রোগ্রাম ফাংশন অন ইউর ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর, বেসিক ফর্মুলা দিয়ে তুমি করবে আর কি। এই যে এখানে এরকম 5টা কেস, হ্যাঁ, 5টা কেস। কেস এ বলছে যে ইন্টারেস্ট রেট 12%, নাম্বার অফ পিরিয়ড n, বি হলো 6, 3, সি হলো এখানে অ্যামাউন্টের উপরে প্রথমে লেখা আছে, এই যে এখানে ধরছে যে মানে ভ্যালু ইন ইচ অফ দ্য কেস শো ইন দ্য ফলোইং, অর্থাৎ এখানে তোমার অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট দেয়া নাই, কিন্তু অ্যামাউন্টটা বলা থাকবে এখানে কত টাকা তুমি জমা দিচ্ছ। এই যে $1 মাত্র, তারা বলছে $1, তো এত $1 মান কত? $1। তাহলে এইটার ফিউচার ভ্যালু বের করবা, কি বের করবা? ফিউচার ভ্যালু। মানে এখানে হয়তো আমরা অ্যামাউন্ট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দেবো, $1 বলবো না, অন্তত $100, $1000 বা $1,00,000, $1টা দিয়ে বলবো না আর কি। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কেস। যেমন এ রেট আছে 12%, পিরিয়ড আছে 2, আর প্রেজেন্ট ভ্যালু আছে ওখানে ধরো ওই $100, সাপোজ $100, তো $100 মাইনাস হবে আর কি, তাহলে ফিউচার ভ্যালু বের করবা। ঠিক বি সি ডি এটা আছে। পরের অঙ্কটা দেখো, ফিউচার ভ্যালু উই হ্যাভ $100 টু ইনভেস্ট, $100 আছে ইনভেস্ট করা। হ্যাঁ, তো এই $100 ইনভেস্ট করবা তুমি, ইফ ইউ ক্যান 12% ইন্টারেস্ট, অ্যাবাউট হাউ লং ডাজ ইট টেক ফর ইউ 100 ইনভেস্টমেন্ট টু গ্রো টু $200, তাহলে $200 হবে। এটা ফিউচার ভ্যালু। হ্যাঁ, $100 আজকে প্রেজেন্ট ভ্যালু আছে $100, ইন্টারেস্ট রেট আছে 12%, আর ফিউচার ভ্যালু আছে $200। তাহলে তুমি বলো এখানে কোনটা বের করতে হবে তোমার? কোনটা নাই, মিসিং কোনটা? এনটা নাই, পিরিয়ডটা নাই, তাই না? এইটাতে তুমি তাহলে নাম্বার অফ মানে পিরিয়ড বের করবে। হ্যাঁ, আমরা ফিগার মানে ডাটাগুলো একটু মনে রাখলাম, আমরা যাই আমাদের সেই আবার ইয়াতে যাই, এক্সেলে যাই। কেমন? এখানে আমাকে বের করতে হচ্ছে যে দেখো আমার বলা আছে যে আমার প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে, হ্যাঁ, পিবি দেওয়া আছে, পিবি দেওয়া আছে কত আমার? $100, তাও সেটা -100। হ্যাঁ, কারণ আমি টাকাটা আছে ইনভেস্ট করব। ইন্টারেস্ট রেটটা আছে কত? রেটটা আছে
12%। হ্যাঁ 12%। হ্যাঁ, তারপরে ফিউচার ভ্যালু দেয়া আছে, দেখো এফডিটা দেওয়া আছে 200। $200। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো এখানে আমার টাকাটা যাচ্ছে, তাই এটা মাইনাস, আর এই টাকাটা আমি পাবো প্লাস। তাহলে এখানে আমার মানে এই যে এনপিআরটা কত, এনপিইআর সেটা বের করতে হবে, তাই না? তাহলে জি স্যার। এনপিআর বের করতে চাইলে তুমি ফাংশনে যাও। হ্যাঁ, ফাংশনে গিয়ে এই যে এখানে এনপিআর লিখবো স্যার। এনপিইআর, হ্যাঁ, নাম্বার অফ পিরিয়ড, গো, আসছে জি স্যার এনপিআর শুট আসছে। এখন তুমি এটার মধ্যে বসিয়ে দাও, তোমার রেট আছে কত পার্সেন্ট? 12%। 12%। হ্যাঁ, পিএমটি নাই, 0। পিএমটি 0। তারপরে প্রেজেন্ট ভ্যালু আছে দেখো তোমার $100, ফিউচার ডেট ভ্যালু আছে তোমার $200, $200। আর টাইপটা 0। তাহলে দেখো এটা মানে 6 ইয়ার্স অন 6.12 ইয়ার্স, এত বছরে এই টাকাটা $200 হবে। হ্যাঁ, জি স্যার। এইরকম মানে ছোট ছোট অঙ্ক থাকবে, করতে লাগবে এক একটা অঙ্ক করতে 1 মিনিট জি লাগবে। স্যার না এগুলো স্যার, বুঝতে ক্লিয়ার সময় লাগবে স্যার। বুঝলে? এখন এই যেগুলো আমি করে দিলাম স্যার, এগুলো এখন প্র্যাকটিস এগুলো কর, স্যার। একটু প্র্যাকটিস করবা। স্যার ইফেক্টিভ একটা ইন্টারেস্ট, প্রশ্ন ছিল। হ্যাঁ, ইফেক্টিভ ইন্টারেস্ট স্যার। ইফেক্টিভ ইন্টারেস্ট বের করা খুবই সোজা। হ্যাঁ, ইফেক্টিভ ইন্টারেস্ট বের করা কিভাবে, কেমন? এই যে আমি ইফেক্টিভ ইন্টারেস্ট, এটা ইআইআর, কেমন ইআইআর বলে এটাকে কি বলি, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ধরো দেয়া আছে কত পার্সেন্ট? 12%। হ্যাঁ, 12%। এটার সাথে আরেকটা জিনিস থাকতে হবে, ওই যে পেমেন্ট পার, কেমন, পেমেন্ট পার ইয়ার, এটা মনে রাখতে হবে। বছরে যেমন ধরো যে আমরা আগের প্রবলেমটা দেখলাম, বছরে 12 বার করি আমরা, হ্যাঁ, মানে মান্থলি করা হয়। এটার থেকে তুমি কিন্তু ইআইআরটা বের করবা। এই যে এখানে বইয়ে তোমাদের ইয়াতে লেখা ইফেক্টিভ, কেমন, EFFECTIV, ইফেক্টিভ। তোমাদের ইয়াতে এক্সেল ইফেক্টিভ লেখা আছে, তো তুমি ফাংশনে যাও, যে ইফেক্টিভ দাও, কেমন, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ আসছে, ইফেক্ট আসছে, তাই না? এইটা এটা খুবই সহজ। স্যার এখানে আপনি দেখো নমিনাল নিয়ে ফেলছেন। এই যে নমিনাল, এই যে যেটা ইয়ারলি দেওয়া দেওয়া হয় সেটাই আমার নমিনাল। হ্যাঁ, নমিনাল কত? 12%। 12%। হ্যাঁ, আমি কি নমিনাল ক্যালকুলেট করছি নাকি? জি স্যার, নমিনাল। না, নমিনাল না, মানে নমিনাল রেট হলো ইফেক্টটা সিলেক্ট করার কথা আর কি স্যার। ও আচ্ছা আচ্ছা, আমার তো ইফেক্ট সিলেক্ট করার কথা, ঠিক আছে। তাহলে আমি তাহলে আবার একটু যাচ্ছি। হ্যাঁ, ও নমিনাল আসছে, তো ইফেক্টিভ আসবে তো নিচে এখানে থাকার কথা। আচ্ছা, নাই, আমরা ইফেক্টিভ রেট বা ইফেক্ট, এই যে নিচেরটা ইফেক্ট এইবার আসবে। হ্যাঁ, এখানে খুব সহজ, নমিনাল রেট কত পার্সেন্ট আছে? নমিনাল যেটা হলো বছরে, যেটা 12%। হ্যাঁ, আর এই যে এনপিআর ওয়াই, নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার, হ্যাঁ, এটা আছে কত? 12। এই যে তাহলে এত পার্সেন্ট, 12.68% বা 12.7%। হ্যাঁ, এইভাবে বের করবা। এইটা আরো সোজা, এটা করতে 10 সেকেন্ড। হ্যাঁ, এটা তো ফর্মুলা দিয়ে বের করতে পারবো, মানে এটা আসলে কি বোঝাচ্ছে? আসলে বোঝাচ্ছে, যেমন ধরো ওই যে বলা হলো যে তুমি ব্যাংকে টাকা রেখেছো, হ্যাঁ, তোমাকে বছরে মানে ইয়ারলি তারা দিচ্ছে 10%, কিন্তু তারা প্রতি মাসে তোমার ইন্টারেস্টটা ক্যালকুলেট করে, তাহলে তোমার ইফেক্টিভ রেটটা কত? তাহলে ওই যে তুমি 10% হলো নমিনাল রেট, আর নাম্বার অফ মানে পেমেন্ট পার ইয়ার সেটা হলো তোমার 12,
এইটা দিয়ে দিলেই এটা চলে আসবে ইফেক্টিভ রেট। ইফেক্টিভ মানে হলো যেমন আরেকটা আছে উল্টা, ধরো তুমি ব্যাংক থেকে লোন নিলা, তুমি লোন নিয়েছো 12% হারে। এখন তারা বলছে ভাই আমাদেরকে কিন্তু প্রতি মাসে মাসে আমরা তোমার এই লোনের উপর ইন্টারেস্ট হিসাব করব, তাহলে এটা কম্পাউন্ডেড মান্থলি, তাহলে তুমি ওই 12 আর 12 বাস, এই যেটা আমরা এখন করলাম, তাহলে তোমার আসলে তুমি নিয়েছো তাদের ইয়ারলি 12%, কিন্তু আসলে দেখো তোমার এটা 12.7% গিয়ে দাঁড়ায়। জি এটা স্যার। হলো ইফেক্টিভ রেট। ক্লিয়ার? আর কোনটা লাগবে বলো? স্যার স্ট্যাটিক্স এর ট্রেন্ড একটা দেখতেছি, ট্রেন্ড। ও স্টেটেড ট্রেন্ড, ইন্টারসেপ্ট ট্রেন্ড। হ্যাঁ জি স্যার। আচ্ছা, ট্রেন্ড আর ইন্টারসেপ্ট, হ্যাঁ ঠিক আছে, তুমি স্টেটেড এখানে লেখো, এই যে ইন্টারসেপ্ট, হ্যাঁ ইন্টারসেপ্ট লিখে আমি এই ভ্যালুটা এখানে বের করব। আমরা ফাংশনে যাই, এখানে তুমি ইয়া লেখো, এই যে ইন্টারসেপ্ট লেখো, কথা লিখে এটা ইয়া দাও, আসছে ইন্টারসেপ্ট আসছে না, এই যে দেখছো, জি স্যার আসছে। তাহলে ইন্টারসেপ্ট তুমি লেখো। ইন্টারসেপ্ট হলো এটা জন্য তোমার ডাটা সেট লাগবে, হ্যাঁ। এখন ধরো আমি আচ্ছা একটা ডাটা এখানে দিচ্ছি, কতগুলো ওয়াই এর কতগুলো মান দিচ্ছি, হ্যাঁ ওয়াই এর কতগুলো মান দিতে হবে, নোন ওয়াই আর নোন এক্স, হ্যাঁ। এখন এইটা তাহলে করার আগে আমাকে একটা ডাটা সেট ধরো, এই যে এইটা ধরো এক্স, হ্যাঁ এটা এক্স, এটা ধরো ওয়াই। যেমন ধরো আমি এক্স দিলাম, এক্স 12, যখন ওয়াই ধরো তখন 30, আবার এক্স যখন ধরো 15, ওয়াই ধরো তখন হয়তো ওয়াই এর মান হলো 28, আবার ধরো এক্স এর মান যদি 18 হয়, ওয়াই এর মান হলো ধরো 25, হ্যাঁ এক্স এর মান যদি আমার 20 হয়, ওয়াই এর মান ধরো গিয়ে 22, এক্স এর মান ধরো আমার 22, ওয়াই এর মান হলো 20। কয়টা মান হলো? 5টা না 6টা? 5টা, কেমন? 5টা দিয়ে আমি তোমাদেরকে বুঝাই। এখন তুমি আসো ইন্টারসেপ্ট বের করার জন্য, মানে যদি আসো তাহলে ফাংশনে যাও, যে এই যে ইন্টারসেপ্ট আসছে আমার রিসেন্টলি, আমি ইন্টারসেপ্ট দিলাম। এখন নোন ভ্যালু অফ ওয়াই, তাহলে নোন ভ্যালু অফ ওয়াই দেখো এই যে এইটা, এগুলি না, এই যে এই কয়টা তো হলো আমার ওয়াই এর মানে গিভেন ভ্যালু, তা আমি সেই ওয়াই এর গিভেন ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। আর নোন ভ্যালু অফ এক্স মানে এই যে এক্স এর এই রেঞ্জটা বসিয়ে দিলাম, আমি জাস্ট ওকে দিলাম, এটাই আসে যে 42.8955, হ্যাঁ এটাকে আমি মানে একটু আরো প্রেসাইজ করে মানে লিখি, তাহলে এটা ধরো 42.90, এটাই ইন্টারসেপ্ট, হ্যাঁ। ইন্টারসেপ্ট মানে কি, তোমরা তো লিনিয়ার ইকুয়েশন করেছো, y is equal to a plus bx করেছো না? জি স্যার। এই x এটাই হলো ইন্টারসেপ্ট, যেটা কনস্ট্যান্ট ইকুয়েশনে। আর ওই যে bx, x এর সাথে যে কোএফিসিয়েন্ট, হ্যাঁ এটার নাম হলো স্লোপ, সেটার নাম হলো স্লোপ। তাহলে আমি এবার স্লোপটা বের করি, হ্যাঁ স্যার স্লোপ আর হচ্ছে কোএফিসিয়েন্ট কোরিলেশন সেম না, কোএফিসিয়েন্ট কোরিলেশন আলাদা, সেটা আলাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আলাদা, হ্যাঁ সেটা ওই এক্স ওয়াই দুইটা ডাটা সেট লাগবে, সেটার জন্য আমাদের এক্স ওয়াই এর দুইটা ডাটা সেট লাগবে, একটা এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা লাগবে ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, হ্যাঁ। এখন আমি স্লোপ যখন বের করবো, ঠিক আমি এখানে লিখলাম, লিখে আমি দেখো আমার ফাংশনে যাই, ফাংশনে দিলে এখানে কিন্তু স্লোপটা আসছে বোধহয়, নাকি নাই? স্লোপ লিখে সার্চ দেই, হ্যাঁ স্লোপ লিখে আমরা সার্চ দেই, সেটাই ভালো, হ্যাঁ SLOP স্লোপ, দেখো এই যে স্লোপ আসছে না, হ্যাঁ স্লোপটা লিখে তুমি ওকে দাও, ওকে দিয়ে ঠিক এখানে নোন ওয়াই নোন এক্স, তারপরে এক্স এর নোন, এখন ওকে দাও, এই যে স্লোপের মান আসছে -1.028, হ্যাঁ বা 1.03 মাইনাস, তাহলে তোমার ইকুয়েশনটা দাঁড়ালো এরকম, হ্যাঁ যে ওয়াই ইজ ইকুয়াল টু এই স্লোপটা হলো এ
ইন্টারসেপ্টটা হলো বি, বুঝতে পারছো? ওয়াই ইজ ইকুয়াল টু যে -1.03 প্লাস 42.90 x, এটাই হলো ইন্টারসেপ্টেন্স স্লোপ। এখন তুমি বলছো যে আরেকটা মান বের করবো আমরা, কি ট্রেন্ড নাকি ট্রেন্ড, হ্যাঁ ট্রেন্ড ভ্যালু। হ্যাঁ, ট্রেন্ড ভ্যালু বের করলো তুমি ঠিক এখানে ট্রেন্ড ভ্যালু। ট্রেন্ড ভ্যালুটা কি, ধরো এই যে এক্স আর ওয়াই এর তো আমরা দুইটা ফাংশন, দুইটা সম্পর্ক পেলাম। হ্যাঁ, এখন এখানে কোনো একটা মানে এইখানে দেয়া নাই, কিন্তু এমন একটা ভ্যালু ধরো এখানে নাই, আমার কাছে 29 নাই, কেমন? যদি এক্স যদি 29 হয়, ইফ এক্স ইজ 29, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? ওয়াই এর মানটা কত হবে? হ্যাঁ, আচ্ছা, এটা হলো ট্রেন্ড, এইটা ট্রেন্ড, হ্যাঁ রিপ্রেজেন্ট ট্রেন্ড করবে। হ্যাঁ, তো এখন তুমি সেই ট্রেন্ডটা বের করার জন্য এখানে যাও, গিয়ে তুমি এখানটায় ওই ট্রেন্ড কথাটা লিখে গো যাও, ট্রেন্ড। হ্যাঁ, আসছে ট্রেন্ড, আসছে না? জি স্যার, ট্রেন্ড আসছে। তো এখন দেখো এখানে ওই ডায়লগ বক্স যেটা আসছে, সেখানে নোন ওয়াইএস, তোমার ওয়াই নোন গুলি আছে, এই যে এই কয়টা নোন ওয়াইএস আছে না, যেগুলো দেয়া আছে, এই সেটটা। আর পরেরটা আছে নোন অন এক্স, নোন অ্যাক্সেস, তাহলে অ্যাক্সেস যেগুলো দেয়া আছে। হ্যাঁ, তারপরে দিলাম নিউ এক্স, নিউ এক্স 29 দিলাম, আমার মানটা আসছে। এই যে যদি এক্স এর মান 29 হয়, তাহলে ওয়াই এর মানটা হবে 13। এবার বুঝে গেল এটা? জি স্যার। এইভাবে বের করা 13.07 ট্রেন্ড ভ্যালু। এখন যে কোনো মানের জন্য ফর এনি ভ্যালু অফ এক্স, যেটা আমাদের রেঞ্জের মধ্যে নাই, ধরো এক্স এর মান যদি সাপোজ 17 হয়, তাহলে আমরা এখানে যে আমাদের ওয়াই এর মানটা হলো এখানে 13.07। এখন ধরো ওয়াই এর মান হলো আমার 17। হ্যাঁ, তো এক্স এর মান, তাহলে ওয়াই এর মানটা কত হবে? তুমি এটাও বের করতে পারো তোমার ওই ফর্মুলাতে গিয়ে। তুমি একটু বের করে দেখি তো, কেউ একজন আমাকে করে বের করে দেখাও তো। আচ্ছা, তোমাদের কাছে এক্সেল স্প্রেডশিট তোমরা খোলা রেখেছো? তবে এটা আসছে 25.41, মানে এক্স যদি 17 হয়, তাহলে ওয়াই এর মান 25.41 হয়। ওকে স্যার। আর কোনো কিছু জানার আছে? না, এই না, what you want to write? স্যার তাহলে আমাদের এক্সাম হচ্ছে 25 মার্কের হচ্ছে। 25 মার্ক না, 25টা কাউন্টেড টোয়াইস। কেমনে হবে টোয়াইস? তুমি যে এই যে মানে সফট কপিটা আমার গুগল ক্লাসরুমে পাঠিয়ে দিবে, হ্যাঁ এক্সেল ফাইলটা, এক্সেল ফাইলটা, সেটার জন্য 25 মার্ক। আর তুমি যে ওই যে বুকলেট, কোশ্চেন বুকলেট দেখবো না যেটা, ওটার মধ্যে তুমি যে আনসার গুলো লিখবে সুন্দর করে, সেটাও দেখবো। আমি দুইটা মিলিয়ে দেখবো যে দুইটা ঠিক আছে কিনা। এক্সেলে দেখবো যে তোমার ফর্মুলেশনটা ঠিক আছে কিনা, নাকি তুমি কারোটা দেখে উঠিয়ে দিয়েছো, নাকি চ্যাট জিপিটি দিয়ে করে নিয়ে আসছো। ওখানে দিলে তাদের ফর্মুলেশনটা অন্যরকম থাকবে। তুমি অ্যাকচুয়ালি এক্সেল দিয়ে করেছো কিনা সেটা চেক করবে। এই যে তুমি ধরো এই যে ভ্যালুটা বের করলা, এটা আমি তখন সফট কপিতে গিয়ে এই ফাংশনে ক্লিক করে আমি দেখবো যে আসলে ঠিক আছে কিনা এটা। হ্যাঁ, এই চেক করাটার জন্য থাকবে তোমার মার্ক, ওই যে কি বলে 25 মার্ক। আর তুমি যে কোশ্চেন যে দিব, সেখানে তুমি আনসার গুলো লিখেছো সুন্দর করে, ব্যাখ্যা দিয়েছো। যেমন ব্যাখ্যাটা কি, যেমন বললা যে ফর এ গিভেন ভ্যালু অফ x29, the corresponding value of y will be 13.07, বা ফর এ গিভেন ভ্যালু অফ
আর কিভাবে আসছে ওইটা লিখতে হবে, মানে সূত্র সহ নাকি দরকার না নেই না, শুধু? শুধু এটার মানটা কত সূত্র তো আসছে। এক্সেলে, আচ্ছা আচ্ছা, এটা ওকে স্যার। তাই বাদ না? বাকি 50 স্যার? স্যার অ্যাটেন্ডেন্স আর 10 বাকি মার্ক, 40 মার্ক 10 করে মার্ক। দেবে। আর তোমাদেরকে আমি একটা মানে প্রজেক্ট পেপার দিব, সেটা 1 মাস সময় দিব, নভেম্বরের শেষ সপ্তাহে তোমরা জমা দিবে। হ্যাঁ, ও ওকে স্যার, আচ্ছা। বুঝতে ওখানে পারছি। একদম বলা থাকবে ওইটা তোমরা কি, তোমরা তো অ্যাকাউন্টিং একটা পার্ট আছে না, জি স্যার। অ্যাকাউন্টিং এ অ্যাকাউন্টিং, ধরো হ্যাঁ ফিনান্স। স্যার। অ্যাকাউন্টিং সাইকেল বলে একটা কথা আছে, অর্থাৎ অ্যাকাউন্টেন্টরা একটা ট্রানজেকশনটা হলো তাদের র মেটেরিয়াল, এটাকে প্রসেস করে তারা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানায়। আমি হ্যাঁ এরকম র স্যার। মেটেরিয়াল দিয়ে দিব, তুমি এই এই এক্সেলেই এরকম একটা টেমপ্লেট বানিয়ে দিবে যে আমার ট্রানজেকশনটা আমি এক জায়গায় শুধু এন্ট্রি দিব, আমার বাকি সবগুলোতে অটো আপডেট হবে, লেজারে আচ্ছা স্যার। আপডেট হবে, ট্রায়াল ব্যালেন্সে আপডেট হবে, এবং ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে গিয়ে সেটা আপডেট হবে। আচ্ছা আমরা আচ্ছা স্যার। ট্রেডিশনালি ম্যানুয়ালি আমরা সব জায়গায় আলাদা আলাদা করি। হ্যাঁ, আর এখানটা হবে যে আমি এক জায়গায় শুধু এন্ট্রি দেবো একবার, অনলি ওয়ান্স আই উইল give the entry of any transaction, but ultimately it will be updated in all other areas of the accounting cycle. অ্যাকাউন্টিং সাইকেলের ওকে মধ্যে স্যার। এটা আমি একটা কোশ্চেন তোমাদেরকে ওখানে আমি দিয়ে দিব, আমি ম্যানুয়ালি করে দিব। এই ম্যানুয়ালি কোয়েটাকে তোমরা একটা পার্টের সাথে আরেকটা পার্টকে কানেক্ট করে দিবে, ওই যে লিঙ্কিং এক্সেলে করব। এক্সেলে। হ্যাঁ, এটা তো এটা তোমাদেরকে স্যার এটা আমি তো 1 মাস পরে। সময় দাও। পরে আবার এটা তোমরা গ্রুপে করো, 4 জন 3 জন 2 জন, একজন হলে একজনে করতে পারো। ইউ ক্যান আচ্ছা ডু স্যার। ইট ইন এ গ্রুপ অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার উইল বি 4। ঠিক জি আছে। স্যার, আচ্ছা বুঝতে পারছি তাহলে স্যার। স্যার পরীক্ষার জন্য আমাদের বোঝা এই- হয়ে গেছে, হ্যাঁ, প্রিপারেশন করতে এই যে করতে। প্রবেশনে কি কারসে নেবে এখন তো বুঝেছো। জি স্যার, স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলো। এই এক্সেল শিটটা হচ্ছে আপনি কাইন্ডলি একটু আমাদেরকে, আর বইয়ের ইয়াটা আমাদেরকে ক্লাসরুমে একটু আপলোড করে দিয়েন, আমরা ওইখানে আর কি ঠিক আছে, তাহলে খুঁজে পাবো আর আচ্ছা। কি। আর স্যার আমাদের হচ্ছে আপনি মঙ্গলবারে যে এক্সামটা আমাদের নিচ্ছেন আর হ্যাঁ কি, হুম, হুম। আমাদের শিডিউলে স্যার হচ্ছে মঙ্গলবারে টানা, মানে সকাল 8টা থেকে আপনার হচ্ছে দুপুর 3:30টা পর্যন্ত টানা এক্সাম পড়ে যায় আর কি স্যার, তিনটা এক্সাম হয়ে যায় ফাইনাল ল্যাব আর কি। এখন আপনার কি স্যার বুধবার বা বৃহস্পতিবার কি ভার্সিটিতে কোনো স্লট আছে, মানে হচ্ছে ইউএপি তে ইউপিতে কোনো ক্লাস? বুধবারে আমার কোনো ক্লাস নাই, কিন্তু আমার ইউনিভার্সিটিতে আবার সকাল 11টা পর্যন্ত আমার ক্লাস আছে। এখন তোমরা দেখো 11টার পরে 12টা 1টায় তোমাদের কোনো ইয়ে আছে। বুধবারে? হ্যাঁ, 12টা 1টা বা 2টার পরে যদি কোনো ল্যাব থাকে, ভালো ল্যাব, যে ল্যাবে মানে পিসি গুলো কাজ করে, জি জি জি, অবশ্যই। ওটা ল্যাব তুমি তাহলে বের করে দিই বুধবারে, যে টাইমে হয়, বিকালে হলে বিকালে হলেও কোনো অসুবিধা নেই, 2টার পরে হলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক লাঞ্চের আছে পর। স্যার। তোমাদের পরীক্ষা তো 1 ঘন্টা, মানে 3টা থেকে 4টা বা 2:30 থেকে 3:30। হ্যাঁ, এই কোনো একটা স্লট বের করো, কারণ আমার 11টার মতো ইউনিভার্সিটিতে ক্লাস থাকবে। তো ওকে আমি স্যার, এখান ওকে থেকে স্যার। ক্লাস করে তারপরে ধরো একটু হালকা লাঞ্চ টাঞ্চ সেরে আমি তোমাদের ওখানে আসবো, তো 2:30 থেকে 3:30 ধরো, বা 3:30 থেকে 4টা, এরকম কোন একটা স্লট বের করে তুমি আমাকে জানো, এবং ইউনিভার্সিটি এটা কিন্তু আবার তাদেরকে জানাতে হবে ওই সময় জি স্যার, অবশ্যই আমি ডাওয়ের সাথে কথা বলে হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনাকে তারা ইনশিওর করবো আর কি। তুমি আমাকে এনশিওর করো, ঠিক আছে, আর অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো তোমরা ভালো করে প্রস্তুতি নাও। আর স্যার কোশ্চেন একটু ইজি করেন স্যার, কারণ আজকে আমরা যেগুলি আসলে করেছে দেখো, এগুলি এগুলো আজকে বুঝেছো তো তোমরা। জি স্যার এগুলো বুঝে জি গেছে, স্যার। এরকম টাইপ দিলে হবে। এই টাইপেরই হবে, এর সাথে আর বেশি কিছু হবে না। হ্যাঁ, আর এই ওকে স্যার। শীটটা একটু শেয়ার করে দিয়েন। হ্যাঁ, শীটটা গুগল ক্লাসরুমে আমি আপলোড করে দিব। শীট 2টা দিলেই হবে, 1 নাম্বারটা। হ্যাঁ, শীট 2। আচ্ছা হ্যাঁ, দুইটাই শীট দেখ, একটা 2 শীট এক্সেলের 1। ভিতরেই হ্যাঁ, তো আছে। একটার আরে মধ্যে আছে। হ্যাঁ, স্যার এটা জি যে জি। নামে আছে পুরো এক্সেলে দিয়ে দেন, শীট হ্যাঁ, 1 শীট 2 দুইটাই চলে আসবে। তখন 2টাই আসবে। হ্যাঁ, মানে 2তে আছে অ্যামোর্টাইজেশন শিডিউল, আর 1-এ আছে তোমাদের স্যার এই যে টিএমবি এক্সেল এই এটা, তো এটা দিলে, টিএমবি রেকর্ড। হ্যাঁ, এগুলো সব টিএমবি রেকর্ড, টিভিএম টাইম এটা ভ্যালু অফ দিলেই হবে স্যার। টিভিএম, টাইম ভ্যালু অফ মানি। হ্যাঁ, মানে এই যেমন প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, নাম্বার অফ পিরিয়ড, ইন্টারেস্ট রেট, তারপরে পিএমটি। হ্যাঁ, এইভাবে মানে এগুলো আছে, বাকিগুলো তোমরা পারবে, এগুলো আসলে কিছুই না। হ্যাঁ, মানে শুধু ফিগার গুলো কোনটা কি বুঝলে, মানে মিসিং ফিগারটা তুমি বের করবে ওখান থেকে ফর্মুলা দিয়ে। তো ভালো থেকো সবাই, ভালো করে প্রস্তুতি ওকে নাও, স্যার, দেখা ওকে হবে স্যার। ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম থ্যাংক ইউ সালাম। সালাম।